নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারতবর্ষের যে জিডিপি নাম্বার অফিসিয়ালি সামনে এসেছে কোয়ার্টার 2 এর, সেইটা দেখে গোটা পৃথিবী চমকে গেছে এবং সাধারণ ভারতবাসীদের মধ্যে যে আলোচনা হচ্ছে বিভিন্ন নিউজ চ্যানেলে, অন্তত সেই আলোচনাটা পুরোটাই মিসলিডিং, যে এই জিডিপি নাম্বার এসছে জিএসটি কার্ড থেকে। একেবারে নয়। তাই জন্য তড়িঘড়ি এই টপিকটার ওপর ভিডিও তৈরি করতে হচ্ছে, কারণ বাই চান্স যদি স্টুডেন্টরা কোনো ডেসক্রিপটিভ আনসার রাইটিংয়ে জিডিপি গ্রোথ নিয়ে জিএসটি কাটের ব্যাপারে লিখে দাও, তো টোটালি আর্যভট্টের প্রিয় সংখ্যা পাবে, শূন্য পাবে। ঠিক আছে? কেন সেটা আমাদের একেবারে ডেটা দিয়ে যুক্তি সহকারে বুঝতে হবে এবং এই ভিডিওতে আমরা বুঝবো। জিডিপি গ্রোথ যেটা হয়েছে তার পিছনে 5টা কারণ আছে, অন্য কারণ, তো সেগুলো এক এক করে আমরা দেখে নেব। স্টেপ বাই স্টেপ ধীরে সুস্থে আমরা এগোই। প্রথম কথা, ভারতবর্ষের যে জিডিপির নাম্বারটা এখন এসছে এটা হচ্ছে কোয়ার্টার 2 এর জিডিপির নাম্বার, ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26। স্যার মানে কি? আমাদের যেমন নর্মাল ক্যালেন্ডার শুরু হয় জানুয়ারি থেকে শেষ হয় ডিসেম্বরে, 12 মাস, সেরকম যে অর্থবর্ষ হয়, ফাইন্যান্সিয়াল ক্যালেন্ডার হয়, সেইটা শুরু হয় প্রত্যেক বছরের এপ্রিল মাসে এবং শেষ হয়ে গিয়ে পরের বছরের মার্চ মাসে। মানে এখন যে ফাইন্যান্সিয়াল ক্যালেন্ডারটা চলছে সেটা 2025-এর এপ্রিলে শুরু হয়েছে আর 2026-এর মার্চে গিয়ে শেষ হবে। সেই জন্য এটাকে বলা হয় 2025-26-এর ফাইন্যান্সিয়াল ক্যালেন্ডার। বোঝা গেছে? এইবার ফাইন্যান্সিয়াল হিসেবে প্রত্যেকটা বছরকে 4টে ভাগে ভাগ করা হয়। তার মানে 12 মাসকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, আমার 3 মাস হয়। এই যে 3 মাস, এটাকে বলা হয় এক একটা কোয়ার্টার। তো প্রথম 3 মাস মানে এপ্রিল, মে, জুন, এটা হচ্ছে কোয়ার্টার 1। তার পরের 3 মাস মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, সেটা হচ্ছে কোয়ার্টার 2। এই কোয়ার্টার 2 এর জিডিপির নাম্বারটা ভারতবর্ষের যেটা হয়েছে সেটা অফিসিয়ালি এবার পাবলিশ হয়েছে। ক্লিয়ার হয়ে গেল এইটুকু? আচ্ছা, জিডিপি কি? জিডিপির ব্যাখ্যায় আমি আর এই ভিডিওতে যাচ্ছি না। ইকোনমি ক্লাসে জিডিপি কি, কিভাবে পরিমাপ করা হয়, জিডিপি কত প্রকারের হয়, কি ব্যাপার, কি না কি, নমিনাল জিডিপি থেকে শুরু করে এভরিথিং আমরা আলোচনা করে নিয়েছি, পড়াশোনা করে নিয়েছি। তো এর পরেরটায় আমি এগিয়ে যাচ্ছি। তাহলে কোয়ার্টার 2 এর জিডিপির যে হিসেব এসছে সেই হিসেবে কি বলছে? সেই হিসেবে বলছে ভারতবর্ষ গ্রো করেছে 8.2%। এবার এই নাম্বারটা সত্যি সত্যি শকিং। কেন শকিং নাম্বার? সারা দুনিয়া কেন অবাক? কারণ একে তো এই নাম্বারের আশেপাশে পৃথিবীর কোনো দেশ নেই এবং লাস্ট বেশ কিছু বছর ধরে ভারতবর্ষ গোটা পৃথিবীর মধ্যে প্রত্যেক বছর কনসিস্টেন্টলি 1 নাম্বারে থাকছে গ্রোথের দিক থেকে। ইকোনমি 1 নাম্বারে, আমেরিকা সব থেকে দ্রুত দৌড়াচ্ছে চীন, গ্রোথের দিক থেকে ইন্ডিয়া দ্রুত চীন দৌড়াচ্ছে, তাহলে ইন্ডিয়ার সব থেকে ভালো গ্রোথ, এটা ব্যাপারটা বুঝলাম না। এটা একটু পয়েন্টটাকে লিখে রাখুন, আমি একটু পরের স্লাইডে এটা বুঝিয়ে দিচ্ছি। আপাতত আমরা এটা খেয়াল রাখছি যে ভারতবর্ষ সব থেকে দ্রুত এগোচ্ছে, শুধু এবছরে না, লাস্ট বেশ কিছু বছর ধরে। ভারতবর্ষের যেটা অনুমান ছিল কোয়ার্টার 2-তে আমাদের জিডিপি গ্রোথ হবে 7.4%। তার মানে ভারতবর্ষের নিজের প্রতি এক্সপেকটেশন, ভারতবর্ষের বড় বড় ফাইন্যান্সিয়াল যারা এক্সপার্ট, আরবিআই, তারা বলেছিল 7.4% আমরা করব, আমরা করে ফেলেছি 8.2%। এটা একটা দেশের জন্য প্রচন্ড আনন্দের ব্যাপার। সেকেন্ড, এবার আপনি যদি একটু তুলনা করতে চান যে একটু অন্য ডেটাগুলো বলুন তো, ভেবে দেখব যে সত্যি আমাদের গ্রোথ হলো কিনা। আমাদের যে কোয়ার্টার 1 ছিল, কোয়ার্টার 1 মানে কি বলেছি, প্রথম 3 মাস এপ্রিল, মে, জুন, সেই 3 মাসে আমাদের গ্রোথ হয়েছিল 7.8%। মানে কোয়ার্টার 1 এর থেকেও আমরা কোয়ার্টার 2 এ 0.4% বেশি করেছি। আবার আর একটা তুলনা আপনি করে নিন, আগের এবছরের কোয়ার্টার 1 কোয়ার্টার 2 এর তুলনা তো হলো, আগের বছরের আমাদের যে কোয়ার্টার 2 ছিল মানে 2024-25 অর্থবর্ষের আমাদের যে ওই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাস ছিল, সেখানে আমাদের গ্রোথ হয়েছিল 5.4%। মানে সমস্ত দিক থেকেই তুলনা করলে
এবারের গ্রোথটা চোখে লাগার মতো। আচ্ছা, আর একটা আমি ইকোনমির জিনিস বলে দিই, যদিও জিডিপির ক্লাসে এটা ডিটেলে আলোচনা করা আছে। জেনারেলি প্রত্যেক দেশের ফার্স্ট কোয়ার্টার খুব ভালো যায়, সেকেন্ড কোয়ার্টার ডাউন যায়, থার্ড কোয়ার্টার ডাউন যায়, ফোর্থ কোয়ার্টার একদম ডাউন যায়, জেনারেলি এটা ট্রেন্ড। তো সেই জন্য ভারতবর্ষ এবছরের ফার্স্ট কোয়ার্টারে 7.8 করার পর সেকেন্ড কোয়ার্টারে 0.4% কম ধরেছিল, উল্টে 0.4% আরো বেশি হয়ে গেছে। ক্লিয়ার আশা করি এই অবধি। চলুন এবার থার্ড ফেজে আমরা চলে যাই। থার্ড ফেজ, ভারতবর্ষের ইকোনমির দিকে হঠাৎ করে আমি কেন বললাম? হেডলাইন তৈরির জন্য বললাম যে সারা দুনিয়া তাকিয়েছিল? না, সারা দুনিয়া তাকিয়েছিল তার কারণ হচ্ছে আমেরিকার ট্যারিফ, বা যেটা সারা পৃথিবীতে ট্রাম্প ট্যারিফ নামে কুখ্যাত, সেই ট্যারিফ লেগে গেছিল ইন্ডিয়ার ইকোনমির উপর। ট্যারিফ কবে লেগেছিল? ট্যারিফ লেগেছিল জুলাই মাসের লাস্টে, মানে এপ্রিল মে জুন ফার্স্ট কোয়ার্টার ট্যারিফ ছাড়া চলে গেছিল। সেই সময় ঝামেলা চলছিল, ট্যারিফ লাগেনি। তো যেহেতু জুলাইয়ের লাস্টে ট্যারিফ লেগেছে, জুলাই আগস্ট সেপ্টেম্বর এই 3 মাসের কি হবে? ভারতের ইকোনমি একেবারে ধসে পড়বে, ট্রাম্প বলবে ট্যারিফ লাগিয়ে শেষ করে দিয়েছি ইন্ডিয়াকে, এইটা দেখার জন্য এক্সাক্ট রেজাল্ট কি হয়। ট্রাম্প ভার্সেস ইন্ডিয়া চলছিল। ভারত কি ট্রাম্পের ট্যারিফকে কুপকাত করে গ্রোথ ধরে রাখতে পারবে, নাকি ট্রাম্পের এক ধাক্কায় ইন্ডিয়ার গ্রোথ পড়ে যাবে? এই যেহেতু এই ব্যাপারটায় সবার নজর ছিল, এই জন্য সারা পৃথিবীর চোখ ছিল কোয়ার্টার 2 এর জিডিপি নাম্বারের ওপর, যখন ট্যারিফ চেপে গেছে ইন্ডিয়ার ওপর। রেজাল্ট কি দেখলো? শকিং। ডোনাল্ড ট্রাম্প হয়তো রাতে ঘুমোতেও পারেনি যে ট্রাম্পের ট্যারিফ কোনো কাজেই এলো না, 0.4% এক্সট্রা জাম্প হয়ে গেছে আমাদের কোয়ার্টার 1 এর থেকে। এবার আপনাকে মনে রাখতে হবে যে এই মুহূর্তে সারা পৃথিবীর মধ্যে একমাত্র ভারতবর্ষের ওপরই 50% ট্যারিফ লাগিয়ে রেখেছে ট্রাম্প। পৃথিবীর আর কোনো দেশ নেই। তার মানে এটা ক্লিয়ার যে আমেরিকা 1 নাম্বার কম্পিটিটর এখন কাকে মনে করছে। আমেরিকার সঙ্গে কম্পিট করার জন্য তো 200টা দেশ আছে পৃথিবীতে। ট্যারিফ কেবল 50% ইন্ডিয়ার ওপর, 2টো দেশের ওপর লেগেছিল, ইন্ডিয়া আর ব্রাজিল। আমেরিকায় যখন প্রচন্ড ইনফ্লেশন হয়ে গেল, ব্রাজিলের ওপর ট্যারিফ তুলে নিয়েছে আমেরিকা, ইন্ডিয়ার ওপর এখনো রেখে দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ার এই নাম্বারটা আমেরিকার মুখে সপাটে জবাব, গালে সপাটে চড়। ক্লিয়ার এই অবধি? ফোর্থ পয়েন্টে চলে আসুন, যে কারণে আমি বলছি যে সম্পূর্ণ ভুল ব্যাখ্যা হচ্ছে জিএসটি কাটের ফলে এই মারাত্মক জিডিপি গ্রোথ হয়নি। কেন স্যার? জিএসটি কাট এনাক্ট হয়েছে কবে থেকে? জিএসটি কাট তো ঘোষণা হয়েছে 3 সেপ্টেম্বর, আর এনাক্ট হয়েছে 22 সেপ্টেম্বর, তাই তো? তাহলে যদি 22 সেপ্টেম্বর থেকে এনাক্ট হলো জিএসটি কাট, রেজাল্টটা তো এলো কোয়ার্টার 2 এর, মানে জুলাই আগস্ট সেপ্টেম্বরের। তার মানে জিএসটি কাটের যে ইম্প্যাক্ট, সুবিধা, লাভ, সেটা জাস্ট 22 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর, এই 9 দিনেরই পাওয়া গেছে। রেজাল্ট তো এসছে 90 দিনের। 90 দিনের মধ্যে 9 দিনের ইম্প্যাক্ট অবশ্যই আছে, কিন্তু সেটা কতটা? তো জিএসটি কাটের ভূমিকা এখানে খুব কম। জিএসটি কাটের ইম্প্যাক্ট আসবে কোয়ার্টার 3-তে, যেখানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসের রেজাল্ট বেরোবে। সেটা বেরোতে ফেব্রুয়ারি, সঙ্গে সঙ্গে বেরোয় না। যেমন সেপ্টেম্বর অব্দি রেজাল্ট বেরোলো নভেম্বরের লাস্টে এসে, ঠিক? তো সেইখানে পাওয়া যাবে জিএসটি কাটের ইম্প্যাক্ট। লজিক দিয়ে, তথ্য দিয়ে বুঝতে হবে কে কোথায় কি বলছে, আবেগে ভেসে গেলে হবে না। মাথায় রাখতে হবে ডেটাগুলো, যে আমাদের 22 সেপ্টেম্বর জিএসটি কাট হয়েছে, তাহলে তার ইম্প্যাক্ট কি করে কোয়ার্টার 2 আমরা পেয়ে যাচ্ছি? খুব অল্প পাবো, লাস্ট 1 সপ্তাহ, 9 দিন। এই অবধি ক্লিয়ার? এবার আমরা যাব নেক্সট ফেজে। 5টা ব্যাপার, অন্য 5টা ব্যাপার ছিল যেই ব্যাপারগুলোর ফলে ইন্ডিয়া কোয়ার্টার 2-তে এই স্টেডি গ্রোথটা দেখতে পেল। কোয়ার্টার 1-এও স্টেডি গ্রোথ, 7%-এর ওপর গ্রোথ, মানে সেটা অস্বাভাবিক, অসাধারণ, সারা পৃথিবীতে কোনো দেশে হয় না। 8-এর ওপর উঠে গেছে। এর পিছনে একদিনের কোনো কারণে এটা হয়নি। এটা হয়েছে লাস্ট কিছু বছরের নির্দিষ্ট 5টা ইন্টারকানেক্টেড প্ল্যানিং এর ফলে।
এবং কোয়ার্টার 3-তে কি হতে যাচ্ছে আমরা সেটাও আলোচনা করব। কি ইন্টারকানেক্টেড প্ল্যানিং, দেখুন 5টা পয়েন্ট আছে এখানে, জাস্ট অঙ্কের মতো আমাদের বুঝে নিতে হবে এবং যারা পরীক্ষা দিচ্ছ স্টুডেন্টরা তাদেরকে লিখতেও হবে সেইভাবে। দুটো ফর্মুলা একটু মাথায় রাখো, ইতিহাস ক্লাসে হয়তো আমি বলেওছি অনেক সময়। I equal to I, E equal to E. Infrastructure equal to investment, I equal to I, E equal to E মানে ইকোনমি equal to empower এবং এম্পায়ার। তো I equal to I এটাই ভারতবর্ষ প্রথম কাজ করেছিল। ইনফ্রাস্ট্রাকচার ইকুয়াল টু ইনভেস্টমেন্ট, ভারতবর্ষ জানতো যে ইকোনমিতে যদি এগোতে হয় তাহলে ইনভেস্টমেন্ট চাই, আমাদের দেশে প্রচুর বিদেশের লগ্নি চাই। ইনভেস্টমেন্ট কখন আসবে? যখন ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে। আমি হঠাৎ করে গিয়ে ধান জমির মাঝখানে একটা জমি কিনবো বাড়ি করব বলে ইনভেস্ট করব না, কারণ ওখানে ইনফ্রাস্ট্রাকচার নেই। আমি যে বাড়িতে যাব আমার তো একটা 10 ফুটের রাস্তা চাই, আমার একটা ভবিষ্যতে গাড়ি হবে, আমি গাড়ি নিয়ে ঢুকবো, আমার ড্রেন চাই, ইলেকট্রিক লাইন চাই। তো আপনি যেখানে ইনফ্রাস্ট্রাকচার নেই সেখানে ইনভেস্ট করবেন? করবেন না। তো বিজনেসম্যানরাও সেখানে ইনভেস্ট করে না যেখানে ইনফ্রাস্ট্রাকচার নেই। ইনফ্রাস্ট্রাকচার মানে আপনার বাড়ি করতে গেলে যেমন লাইট মানে ইলেকট্রিক, ড্রেন, রাস্তা এগুলো চাই, বিজনেসম্যানদের কি চাই? আমার বড় বড় রোড চাই, রেল লাইন চাই, পোর্ট চাই, যেখান থেকে আমার কাঁচা মাল বিদেশ থেকে আসবে আমার কারখানায় আসার জন্য এবং আমার কারখানা থেকে জিনিস বেরিয়ে বিদেশে যাবে, ইম্পোর্ট এক্সপোর্ট হবে। সব থেকে বড় হচ্ছে এইগুলো, রেল নেটওয়ার্ক, ফ্লাইওভার, রোড, ওয়াটারওয়ে, সব থেকে বড় ইনফ্রাস্ট্রাকচার। এবং তারপর তো কিছু গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচার হয়, ইজ অফ ডুইং বিজনেস ইত্যাদি, আমি আর অত জটিলে যাচ্ছি না। তো ভারতবর্ষ খেয়াল করে দেখুন লাস্ট কিছু বছর ধরে মারাত্মক গতিতে কাজ করে গেছে, একের পর এক রেল নেটওয়ার্ক, প্যাসেঞ্জার ট্রেন শুধু নয়, প্যাসেঞ্জার ট্রেন তো দরকার, সেখান দিয়ে মানুষজন অফিসে আসবে, ডেডিকেটেড ফ্রেট করিডর বিজনেসের সুবিধার জন্য। সেকেন্ড, প্রচুর পোর্টের কাজ হয়েছে, জলপথে মানুষ আর যাতায়াত করে না, বাট জাহাজে করে মাল যায়, সব থেকে কম খরচ হয় ওটায়। আর থার্ড, গুচ্ছের এয়ারপোর্ট তৈরি হয়েছে। এয়ারপোর্ট না হলে বিজনেসম্যানরা আমেরিকা থেকে একজন সে কি ট্রেনে করে করে যাতায়াত করবে? ইন্ডিয়াতে এলো, দিল্লিতে নামলো, তারপর দিল্লি থেকে সে নর্থ ইস্টের কোনো জায়গায় যাবে, ওখানে কোনো প্রজেক্ট করবে, $50 বিলিয়ন ইনভেস্ট করবে, সে ট্রেনে করে করে গাড়ি করে করে যাবে? এয়ারপোর্ট চাই, বড় বড় বিজনেসম্যান, বড় বড় ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, রিসার্চ যারা লিড করে, সিইও ইত্যাদি, তাদের আসার জন্য, বিজনেসের তাড়াতাড়ি যাতায়াত, মিটিং ইত্যাদি সুবিধার জন্য। খেয়াল করে দেখুন কি মারাত্মক গতিতে, ডেটা খুঁজলেই আপনি পেয়ে যাবেন, এয়ারপোর্ট তৈরি হয়েছে ইন্ডিয়াতে। তো যখনই ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে গেছে অটোমেটিক ইনভেস্টমেন্ট আসতে শুরু করে দিয়েছে, বিদেশের লগ্নি ভারতে। এবং ভারতবর্ষ জানতো যে ইকোনমি একবার যেই লগ্নি পেয়ে নেবে সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার এম্পায়ার তৈরি হয়ে যাবে, এখনো হয়নি, হওয়ার পথে রয়েছে। আমি একটা অন্য উদাহরণ দিয়েও আপনাকে বোঝাতে পারি। আমরা যেই সমস্ত ইনফ্রাস্ট্রাকচারের কথা ভাবছি, এয়ারপোর্ট, ফ্রেট করিডর, ওয়াটারওয়ে বাদ দিন, জাস্ট রাম মন্দিরকে ধর্মের বাইরে গিয়ে একটা ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট হিসেবে যদি ধরেন, বিজনেস স্ট্যান্ডার্ডের আর্টিকেল গত পরশুদিনের পড়ে দেখবেন, বলছে বছরে 18,000 কোটি টাকার রেভিনিউ জেনারেট হবে রাম মন্দির থেকে। কেবল কিভাবে? যাদের একেবারে পড়াশোনা নেই, ইকোনমি বোঝে না, তারা ভুলভাল আমি দেখি সোশ্যাল মিডিয়ায় লেখে, দেশে মন্দির করলে কি ইকোনমির উন্নতি হবে? ইয়েস হবে। ইন্ডিয়াতে রিলিজিয়াস ট্যুরিজম কোথায় যেতে পারে তাদের কোনো আইডিয়া নেই, পড়াশোনা নেই। 18,000 কোটি টাকার বিজনেস হবে এক বছরে কেবল রাম মন্দির ট্যুরিজমকে কেন্দ্র করে। আমি কয়েকদিন আগে পুরী গেছিলাম, আমি জাস্ট 15 মিনিট ভাবছিলাম যে 9 করে 1000 জন পুরোহিত এবং পান্ডা, 9 করে 1000 জন অটো এবং টোটো ড্রাইভার, 9 করে 1000 জন বিচের ওপর দোকান খালি, 9 করে 1000টা হোটেল,
প্রত্যেক হোটেলে 9 করে 8 থেকে 10 জন কুক, ক্লিনিং এর লোক, রিসেপশন, হোটেল ম্যানেজার, কিচেন সামলানোর লোক, সিকিউরিটি গার্ড, 9 করে 500টা লোকাল সাইট সিইং ট্যুরিজম এজেন্সির দোকান, কোনারক এখানে ওখানে নিয়ে যাচ্ছে। 9 করে 200 থেকে 300 খাজা গজার দোকান। আগে তো খালি একটা কাকাতুয়া ছিল, এখন 200 থেকে 300। একদম ঘুরে এসে বলছি, কি লেভেলেই না হয়েছে। 200টা দোকান হলে প্রত্যেকটা দোকানে যেখানে খাজা গজা তৈরি হচ্ছে সেখানে 5 জন করে কাজ করছে। এই যে তৈরি হয়ে গেল 15,000 জনের কর্মসংস্থান। প্রত্যেকটা ফ্যামিলিতে 5 জন করে থাকলে 75,000 লোকের পেট চলছে জগন্নাথ দেবের জন্য, ইনডিরেক্টলি বা ডিরেক্টলি। এটা হচ্ছে কর্মসংস্থান। তো যখনই কোনো জায়গায় এইরকম কোনো হাব তৈরি হয়ে যাচ্ছে, ইয়েস, তাই বলে কি সব জায়গায় মন্দির করে দিলে হবে? অবভিয়াসলি নয়, দেশ সেইভাবে এগোচ্ছেও। সেখান থেকে এইভাবে কর্মসংস্থান তৈরি হয়। ওকে, এইবার যখন ইনফ্রাস্ট্রাকচার দিয়ে ইনভেস্টমেন্ট চলে এলো, তখন সেকেন্ড স্টেপে ইন্ডিয়া দেখছে যে ভাই আমাদের এখানে যে কারখানা কোম্পানি তৈরি হবে এরকম লোকই নেই, এরকম ট্যালেন্টই নেই, ইকোসিস্টেমই নেই। তখন ইন্ডিয়া বলল মেক ইন ইন্ডিয়া করো, বিদেশের কোম্পানিকে ডাকো, ওদের বলো আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার রেডি, আপনারা কারখানা বানান, কোম্পানি বানান। অ্যাপেল দেখে নিন, স্যামসাং দেখে নিন, বিদেশের মালিক ইন্ডিয়াতে তৈরি হচ্ছে। তো ইন্ডিয়ার লোকেদের ওখানে কর্মসংস্থান, চাকরি, একজন চাকরি মানেই 4 থেকে 5 জনের পেট চলছে, শুরু হয়ে গেল। যখনই এটা সাকসেসফুলি হয়ে গেল, যেই দুটো কোম্পানি সাকসেসফুলি হতে শুরু করলো, সারা পৃথিবীর কোম্পানি ইন্ডিয়াতে আসতে শুরু করে দিয়েছে। ডেটা দেখে নিন। থার্ড স্টেপে ইন্ডিয়া চলে গেল স্টার্টআপ কালচার। কালচারটা আপনাকে ভালো করে বুঝতে হবে। ইন্ডিয়াতে বিজনেস বা স্টার্টআপকে কখনো খুব একটা সম্মান দেওয়া হয়নি, এবং যে ব্যাপারটাকে আপনি সম্মান দেবেন না সেই কাজ করতে খুব একটা বেশি লোক ইন্টারেস্টেড হবে না। খুব একটা বেশি লোক, কিছু লোক তো ইন্টারেস্টেড হবে, ধরুন আমার সম্মান চাই না, টাকা পেলেই হলো, বাট সবাই ইন্টারেস্টেড হবে না। আমাদের বাঙালিদের মধ্যে এখনো এই ধারণা আছে যে ব্যবসা করে তো খারাপ লোক, তাই না? শিক্ষক ভালো লোক, তার মানে শিক্ষকের একটা সামাজিক সম্মান রয়েছে। দেখুন, এটার পেছনে অনেক কারণ আছে, অত ডিটেলে আজকের আলোচনায় আমরা যাব না। ভারতবর্ষে যে সময় জাতিভেদ প্রথা ছিল এখন প্রায় অবলুপ্তির পথে, তবু কিছু জায়গায় তো রয়েছে, আশা করি দ্রুত মুছে যাবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তার মানে সব থেকে ওপরে কে? যে ব্রাহ্মণ, যার নলেজ অ্যান্ড উইজডম আছে, যে টিচার। সেকেন্ড সম্মান কার? যে অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে, ক্ষত্রিয়, প্রোটেক্টর, পুলিশ, আর্মি, WBCS, IAS। থার্ড সম্মান হচ্ছে যে বৈশ্য, যে ইকোনমি সামলাচ্ছে। তো যার ফলে খুব স্বাভাবিক, যেখানে গ্র্যান্ডার, যেখানে সম্মান, লোকে স্যালুট করবে, সেদিকেই লোকে যাবে। তো যার ফলে এখানে নলেজের প্রতি মারাত্মক ঝোঁক, কিন্তু অতটা ঝোঁক বিজনেসের প্রতি ইন্ডিয়াতে ছিল না, এখনো অতটা নেই। আপনি উল্টো দিকে আমেরিকার সমাজ দেখুন, সেখানে যে যত উদ্যম করতে পারে, মানে নতুন বিজনেস স্টার্ট করতে পারে, 5 জন 10 জনকে চাকরি দিতে পারে, তার সম্মান অতটা বেশি। ইন্ডিয়াতে আবার দেখুন, কেউ বিজনেস করছে, আপনি ধরুন সৎ ব্যবসায়ী, আপনারা তো অনেকে কিছু না কিছু ব্যবসা করেন, বাট লোকে মনে মনে গালিয়ে দেয়, 2 নম্বরই করে, ব্যবসা করে, চোর। তো আপনি কি চাইবেন? আপনার ছেলে না টিচার হোক, লোকে সম্মান দেবে। বাট দেশকে এগোতে গেলে কেবল সরকারি চাকরি আর এগ্রিকালচার দিয়ে হবে না। এটা যখনই আমাদের দেশ বুঝে গেল, তখন বুঝলো যে ভাই লোককে ঠেলে ঠেলে বিজনেসম্যান বানানো যাবে না। আমেরিকার সমাজে লোকে বিজনেসম্যান হতে চায়, কারণ ওখানে বিজনেসম্যান হলে লোকে সম্মান দেয়। থ্যাংক ইউ, দেশের জন্য আপনি 20টা ভ্যাকেন্সি ক্রিয়েট করেছেন আপনার বিজনেস দিয়ে। এই সম্মানটা আসতে হবে বিজনেসে। তো ইন্ডিয়া শুরু করে দিল স্টার্টআপ কালচার করা। দেখুন, বিভিন্ন রিয়ালিটি শো, স্টার্টআপ ইন্ডিয়ার মতো গভর্নমেন্ট প্রজেক্ট, বিভিন্ন ভাইরাল ইউটিউব, ফেসবুক, টিভিতে, শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া ইত্যাদি, নাম নিয়েই বলছি।
তো ইয়াং প্রজন্মের মধ্যে একটা জোশ ভরে দেওয়া হলো যে তুমি বিজনেস করছো মানে এটা ছোট কাজ না, এটা বিশাল কাজ করছো তুমি। এবং যখন ইন্ডিয়ার মধ্যে স্টার্ট আপ কালচার শুরু হলো তখন আরো টাকা, আরো ট্যাক্স। দেখুন দুভাবে টাকা আসে। একটা বিজনেস গড়ে উঠলো, তো সেই বিজনেসের থেকে ট্যাক্স আসবে, ভারতের রাজকোষ আরো ফুলে ফেপে উঠবে, জিডিপি আরো বাড়বে। আর দুই, ওই বিজনেসে যদি 2000 জন কর্মী চাকরি করে তারা আবার পার্সোনালি ইনকাম ট্যাক্স দেবে, তো সেখান থেকে আবার ট্যাক্স আসবে। তো ইনকাম ট্যাক্স, আইটি, দুই ভাবে ইন্ডিয়ার জিডিপি গ্রো করবে। দেখুন একটা সময় ছিল যখন ভারতবর্ষে মানুষজন ইউনিয়ন ইত্যাদির মাধ্যমে আন্দোলন করত, লোককে চাকরি দিতে হবে, লোকের মাইনে বাড়াতে হবে। আরে বাড়াবে কে, আরে দেবে কে? তো আন্দোলন করে থোড়ি মাইনে বাড়ে বা চাকরি বাড়ে। চাকরি তখন লোকে পাবে যখন চাকরি দেওয়ার লোক তৈরি হবে। আন্দোলন করতে তো বেশ রক্ত গরম হয়, অ্যাড্রিনালিন ক্ষরণ হয়, মজা লাগে, বাট রেজাল্ট কি আসবে? আসবে না। তো যদি এরম কোনো সমাজে পজিটিভ মুভমেন্ট চালানো যায় যেখানে লোকে স্টার্ট আপ করতে রেডি, চাকরি অটোমেটিক পাবে আর মাইনে অটোমেটিক বাড়বে। কারণ আপনার ধরুন একটা মিষ্টির দোকান আছে এবং আপনার দোকানে 10,000 টাকা আপনি মাইনে দেন, রাম একজন ছেলে, সে অসাধারণ মিষ্টি বানায়, আপনি তাকে 15,000 পরের বছর দিতে বাধ্য। কেন জানেন তো? না হলে রাম আপনার পাশের দোকানে চলে যাবে আর ওর হাতের কাজ এমন সেরা, বিজনেসও আপনার পাশের দোকানে ঘুরে যাবে, লোকে আপনার পাশের দোকান থেকেই কিনবে। ব্র্যান্ড ভ্যালু দিয়ে বেশি দিন চলে না যদি না আপনার মিষ্টির কোয়ালিটি থাকে। তো রামের ট্যালেন্টকে ধরে রাখার জন্য আপনি মাইনে বাড়াতে বাধ্য, কিন্তু রামের ট্যালেন্ট নেই, রাম বলছে আমার মাইনে বাড়াতে হবে, ওইভাবে মাইনে বাড়ে না। তো দেশ একটা পজিটিভ ওয়েতে শিফট করে গেছে, যার ফল জিডিপি গ্রোথ একদিনে হয়নি, এটা একদমই ভুল ধারণা লোকের। ফোর্থ, এই সমস্ত কিছু হওয়া সত্ত্বেও এতটা জিডিপি গ্রোথ হতো না যদি না ডিজিটাল ইন্ডিয়া করা হতো। মানে এই ধরুন, আবারও আমি সহজ উদাহরণ দিই, বুঝতে সুবিধা হবে। এই লাস্ট মাসে পুরী গেলাম, তো আমি যে হোটেলে ছিলাম, আমি যদি 10-15 বছর আগে পুরী যেতাম, হোটেলে থাকতাম, হোটেল মালিক বা ম্যানেজার তাকে টাকা দিতাম, চলে আসতাম। সে হয়তো জিএসটি দিতই না, ট্যাক্স দিতই না, সরকারকে দেখাতই না ওই দিন ওই রুমে আমি ছিলাম, হয়নি বিজনেস, কি করা যাবে। বাট আমি মেক মাই ট্রিপ থেকে এখন বুক করেছি, কারণ এসব বুকিং করা সহজ, পুরো ডকুমেন্টেড। মেক মাই ট্রিপের অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্ট থেকে টাকা গেছে, জিএসটি সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেবল হয়েছে, ফাঁকি দেওয়ার জায়গাই নেই। দুর্নীতি বন্ধ। দুর্নীতি কি জিরো হয়ে গেছে আমাদের দেশে? অবশ্যই নয়, কিন্তু অনেক কমে গেছে। আমি হোটেল থেকে বেরিয়ে কোনো একটা রেস্টুরেন্টে খাবার খাচ্ছি, আমার হোটেলের সামনেই মিত্র ক্যাফে ছিল। 15 বছর আগে হলে রেস্টুরেন্ট দেখাবেই না, যে দূর আমার বিজনেসই হয়নি, বেচাকেনাই হয়নি, আমি ট্যাক্স কেন দেবো সরকারকে। এখন খাবার খেয়ে 80% লোক অনলাইনেই পে করছে, আর টাকা পয়সা নিয়ে নিয়ে ঘুরবো নাকি অত দূর। আমার অ্যাকাউন্ট থেকে হোটেলের অ্যাকাউন্টে ডিরেক্ট ট্রান্সফার হচ্ছে, আরবিআই পুরো দেখতে পাচ্ছে, প্যান আধার সবকিছু লিঙ্ক করিয়ে নিয়েছে সরকার, ফাঁকি দেওয়ার জায়গাই নেই, জিএসটি দিতে বাধ্য। যারা ক্যাশ দিচ্ছে তাদেরটা হয়তো একটু গরমিল করবে, কিন্তু যারা অ্যাকাউন্ট ট্রান্সফার করছে ওই মুহূর্তে ট্র্যাক হয়ে যাচ্ছে। তো পুরো জিনিসটা অর্গানাইজড হয়ে গেছে, কেউ ফাঁকি দিতে পারবে না। তার ফলে ওভারঅল ট্যাক্স বাড়ছে, আর সবকিছুর সঙ্গে রিলেটেড। ট্যাক্স বাড়লেই ওই টাকা দিয়ে আরো ইনফ্রাস্ট্রাকচার হবে, ইনফ্রাস্ট্রাকচার হলেই ইনভেস্টমেন্ট আসবে, ইনভেস্টমেন্ট হলেই মেক ইন ইন্ডিয়াতে বিদেশের লোক আসবে, বিদেশের লোক এলেই সেটা দেখে আরো স্টার্ট আপ ইন্ডিয়াতে তৈরি হবে, স্টার্ট আপ যত হবে ট্যাক্স বাড়বে, আর ডিজিটালি পুরোটা ট্র্যাকিং করা সহজ হয়ে যাবে। আর লাস্ট যেটা কাজ করেছে অনুঘটকের মতো, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স স্ল্যাব। 12 লাখ পর্যন্ত বছরে ইনকাম হলে আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে না। তার ফল কি হলো? তার ফল হলো ইয়াং জেনারেশনের হাতে অনেকটা টাকা বেঁচে গেল, যেটা ইনকাম ট্যাক্স দিতে হতো। ইনকাম ট্যাক্স দিতে লোকে খারাপও লাগে, নিজে কষ্ট করে কামালাম ট্যাক্স দেব। তো মধ্যবিত্ত যাদের 12 লাখ পর্যন্ত ইনকাম বছরে, তাদের হাতে যে টাকাটা বেঁচে গেল সেটা দিয়ে এবার সে বিভিন্ন জিনিসপত্র কিনবে।
নিজে ভালো থাকতে চেষ্টা করবে না। যখনই জিনিস কিনবে তখন কিন্তু তার অত ট্যাক্স দিতে কষ্ট হবে না, জিনিসের দামের সঙ্গেই তো জিএসটি চলে যাচ্ছে, সাইকোলজিক্যাল একটা ব্যাপার থাকে। তো আরো কনজাম্পশন বাড়বে, দেশে ডিম্যান্ড বাড়বে, তখনই প্রোডাকশন বাড়বে, তখনই স্টার্ট আপ বাড়বে, জিডিপি আরো বাড়বে। হ্যাঁ, এখানে আমি দুটো কথা বলবো। হ্যাঁ স্যার, 12 লাখ পর্যন্ত ইনকাম মধ্যবিত্ত, পশ্চিমবঙ্গের মানুষটা হয়তো এটা অতটা রিলেট করতে পারবেন না। পশ্চিমবঙ্গে টাকা পয়সার খুব খারাপ অবস্থা, চাকরি বাকরি নাই। বাট আপনি ব্যাঙ্গালোর, নয়ডা, গুরগাঁও, দিল্লি যদি চলে যান, 12 লাখ ইয়ারলি ইনকাম খুব নর্মাল ব্যাপার ইয়াং ছেলে মেয়েদের কাছে। কলকাতায় নেই, সেটা ফ্যাক্ট। আর দ্বিতীয় কথা, যদি কারণ মনে হয় যে হ্যাঁ স্যার বড়লোক কোথায় হলাম, দেশ বলছে বড়লোক হচ্ছে, আমি তো হলাম না। আপনি জীবনে বড়লোক হতে পারবেন না, মানে টাকা আপনার কাছে জমবে না, এটাই টাকার নেচার। আপনার লাইফস্টাইল বেটারমেন্ট হবে। 2 মিনিটে বুঝিয়ে দিচ্ছি। আজ থেকে 25-30 বছর আগে যদি একটু ভেবে দেখেন যারা সিনিয়র, বাড়িতে একটা সাইকেল যদি হয়ে যায় বিশাল ব্যাপার, রাজা। চলে আসুন আরো 10 বছর এগিয়ে, মানে আজ থেকে 20 বছর আগে। দূর, একটা সাইকেলে বাড়িতে হয় নাকি, 2-3টে সাইকেল চাই, দাদা বেরিয়েছে সাইকেল নিয়ে, আমি কি হেঁটে হেঁটে যাবো নাকি? তো বাড়িতে মোটামুটি যারা বাইরে বেরোয় সবার একটা করে সাইকেল হলে, বা অন্তত 5 জন থাকলে 3টে সাইকেল হলে আর ভালো ব্যাপার। চলে আসুন আরো 5-10 বছর এগিয়ে, মানে 10 থেকে 15 বছর আগে, সবার সাইকেল, একটা যদি স্কুটার হয়ে যেত, বাইক হয়ে যেত বাড়িতে, তাহলে বেশ ভালো ব্যাপার, বড়লোক ব্যাপার হলো হয়তো অনেকের। এবার চলে আসুন এই মুহূর্তে আপনার বাড়িতে একটা বাইক বা স্কুটার আছে, কারোর কারোর দুটো অলরেডি আছে। সবার অবশ্যই অর্থনৈতিক অবস্থা সমান নয়, কেউ হয়তো এখনো 20 বছর আগের যে উদাহরণটা দিলাম সেই জায়গায় রয়েছেন, ইমপ্রুভ হবে। হ্যাঁ দূর, বাবা বেরিয়ে গেছে স্কুটি নিয়ে, আমি কি সাইকেল নিয়ে যাব? যে সাইকেলটাই আর 20 বছর আগে স্বপ্ন ছিল। প্রত্যেকের মোটামুটি একটা করে বাইক হলে ব্যাস লাইফ সেটেল। বিশ্বাস করুন, আর 5 থেকে 10 বছর পর আপনার মনে হবে ফ্যামিলিতে একটা 4 হুইলার, লাইফ সেটেল। তারপর এটাও মনে হবে আপনার হয়তো জীবন কেটে যাবে, আপনার সন্তানদের ভাই 4 চাকাটা নিয়ে বেরিয়ে গেছে, আমি এই বৃষ্টির মধ্যে বাইক নিয়ে যাব। 2 ভাইয়ের 2টো 4 চাকা হলে বাড়িতে ঠিকঠাক, আর কিছু লাগবে না। অ্যান্ড ইটস নেভার এন্ডিং প্রসেস। তো আপনার লাইফস্টাইল বেটার হচ্ছে, প্রথমে হেঁটে, সাইকেলে, স্কুটিতে, ইন্ডিভিজুয়াল বাইকে, ফ্যামিলি 4 চাকায়, ইন্ডিভিজুয়াল 4 চাকায়। হাতে টাকা আপনি জমাতে পারবেন না, কেউ পারে না। আমি তো মাঝে মধ্যে মজা করে বলি যে আমার ধারণা মুকেশ আম্বানির বাড়িতে এরকম ঝামেলা হয় যে ধর বাবা প্রাইভেট জেটটা নিয়ে বেরিয়ে গেছে, আমি কি এখন মার্সিডিজ বিএমডাব্লিউতেই রাস্তা দিয়ে যাব? সবার আলাদা আলাদা প্রাইভেট জেট হলে ভালো হতো। হবেই এটা, ঠিক আছে? তো আপনি এরকম দেখতে পাবেন না আপনি বড় লোক হচ্ছেন, বাট আপনার লাইফস্টাইল বেটার হবে। আমেরিকার লোকের হাতেও টাকা নেই, লাইফস্টাইল বেটার। ওখানে আবার এক একজনের 2-3টে গাড়ি, যে আমার সানরুফওয়ালা গাড়ি, আমার ফেরারি, বিএমডাব্লিউ, সিটটা কত রকম কায়দায় খোলে বন্ধ হয়, এরকম। যাই হোক, এবার আমরা চলে আসি লাস্ট ব্যাপারে। সেইটা হচ্ছে ইন্ডিয়া তো তাহলে স্যার হেভি এগোচ্ছে, আর কোনো চিন্তা নেই? প্রচুর চিন্তা আছে। আপনি যদি চীন এবং ইন্ডিয়ার সঙ্গে তুলনা করেন, প্রথমে বলেছিলাম খেয়াল করুন, চীন সব থেকে দ্রুত এগোচ্ছে, ইন্ডিয়ার পার্সেন্টেজ সব থেকে বেটার গ্রোথ। কেন? ধরুন চীন এখন 1000-এ আছে আর ইন্ডিয়া আছে 200-তে। চীন 10% এগোলো, চীন পরের বছর হয়ে গেল 1100। ইন্ডিয়া 20% এগোলো, চীনের ডবল। ইন্ডিয়া হলো 220%, মানে 40, 240। আগে গ্যাপ ছিল 1000 আর 200, মানে 800। পরের বছর ইন্ডিয়া চীনের ডবল গতিতে এগোলো, বাট গ্যাপ কি কমলো? না, গ্যাপ বেড়ে হয়ে গেল 860। চীন আরো এগিয়ে গেল। তাহলে চীনকে ধরতে গেলে খালি গ্রোথ রেট দিয়ে এগোলে হবে না, চীনের থেকে বহু বহু গুণ স্পিডে এগোলে তবে গ্যাপ কমানো যাবে। ধরা তো দূরের কথা, কারণ ও এত বড় জায়গায় চলে গেছে, ও এক একটা ছোট ছোট পা ফেললেই সেটা ইন্ডিয়ার ক্ষেত্রে প্রচুর। করতে হবে এটা, বিশাল আনন্দ পাওয়ার কিছু হয়নি। তবে হ্যাঁ,
যে Q3 রেজাল্ট আসছে সেইটার দিকে আসল নজর থাকবে ইকোনমিস্টদের, কারণ ইন্ডিয়া এখানে একটা মারাত্মক খেলা খেলে দিয়েছে। ঠিক নবরাত্রির সময় ফেস্টিভ সিজন যে সময় শুরু হচ্ছে, জিএসটি বাচত উৎসব, জিএসটি কাট ইন্ডিয়া এনাবেল করে দিয়েছে। এবার দেখুন, ফেস্টিভ সিজন মানে এখানে না দুটো ব্যাপার বোঝার। ইন্ডিয়াতে যারা পিএমওতে আছে, প্রধানমন্ত্রীর আশেপাশে যে অফিসাররা, প্রিন্সিপাল সেক্রেটারি থেকে শুরু করে অ্যাডভাইজাররা, তারা কালচার অফ দ্য ল্যান্ডটাকে বোঝে, বা পিএম বোঝেন। পিএম এবং তার টিম নিয়েই তো সব, পিএম একা কিছু নন বা টিমও একা কিছু নয়। এই জন্য ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস এ ইতিহাস, পলিটি, আর্ট অ্যান্ড কালচার পড়ানো হয়। দেশের কালচার বুঝতে হয়, বিদেশের জিনিসকে অন্ধভাবে দেশে ইমপ্লিমেন্ট করে দিলে হয় না। এবং যিনি আমাদের দেশের এই মুহূর্তে প্রধানমন্ত্রী, তার একটা অসাধারণ অভিজ্ঞতা আছে জীবনে। 15 বছর তিনি ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক। মানে 15 বছর লোকের বাড়ি বাড়ি উনি ঘুরেছেন এবং থেকেছেন, কারণ সংঘের প্রচারকদের কোনো হোটেলে বা অন্য কোনো জায়গায় থাকার অ্যালাউড নেই, কারোর বাড়িতেই আপনাকে কাউকে কনভিন্স করে থাকতে হয়। তো আজকে একটা গ্রামে গেল, একটা টিচারের বাড়িতে থাকলো, একটা টিচারের মাইন্ড সে বুঝলো, রাতে আলোচনা করলো। কালকে একজন ফেরিওয়ালা দাদার বাড়িতে থাকলো, একজন ফেরিওয়ালার জীবনের কষ্ট, তার মাইন্ডসেট বুঝলো। 15 বছর ধরে ডেলি অভিজ্ঞতা বাড়ছে। তারপরের 15 বছর তিনি ছিলেন বিজেপি নামক রাজনৈতিক দলের প্রচারক। মানে এবার গ্রামে, মফস্বলে, পাড়ায় মাস 500 জন এসছে, তারা কিভাবে রিয়্যাক্ট করছে, মঞ্চ থেকে তিনি তাদের দেখছেন, বুঝছেন, ভাষণ দিচ্ছেন, রিয়াকশন শুনছেন। প্রথম 15 বছর 1:1 বুঝলেন, পরের 15 বছর মাস বুঝলেন, তারপরের 15 বছর উনি প্রায় 15 বছর গুজরাটের সিএম বা মুখ্যমন্ত্রী। একটা গোটা স্টেটকে এবার বুঝলেন। প্রথমে 1:1 15 বছর, তারপর ছোট ছোট মাস, যখন তিনি রাজনৈতিক প্রচারক, কোনো দায়িত্বে নেই, তারপর তিনি একটা রাজ্যের সিএম, বিজনেস থেকে, ডেটা থেকে, গোটা সিস্টেম বুঝছেন। এই মানুষটার, এনার এক্সপিরিয়েন্স, এবং অবভিয়াসলি আমি সবসময় বলি, কোনো একজন রাহুল গান্ধী, নরেন্দ্র মোদী কেউ কিছু করে দিতে পারবে না। ইন্ডিয়ার বিউরোক্রেসি এখানে অসাধারণ কাজ করেছে। পিএম এবং তার টিম পাবলিকের পালসটা বুঝে নিয়েছে যে ইন্ডিয়াতে ফেস্টিভ সিজনটাকে কাজে লাগিয়ে দাও। ফেস্টিভ সিজন মানে নবরাত্রির সময় ঘোষণা করলো ইন্ডিয়া জিএসটি কাট। প্রত্যেক মানুষের পালস উনি লাস্ট 45 বছর ধরে বুঝে এসছেন প্রধানমন্ত্রী হওয়ার আগে, যে নবরাত্রি মানুষ কেনাকাটা করবে, আনন্দ করবে। দুর্গাপুজো সেলিব্রেশন, ভাবুন খরচ কত করেছেন দুর্গাপুজোয়। লক্ষ্মী পুজো, ধনতেরাস, ছট পুজো, দিওয়ালি, কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, এবং তারপর বিয়ের সিজন শুরু হয়ে গেছে। খালি একটা বিয়ে বাড়িতে যাবেন, 15 মিনিট দেখবেন কি কি হয়েছে, কোন কোন লোকের মধ্যে জড়িয়ে আছে, বুঝে যাবেন কত ইকোনমির রোটেশন ওই একটা বিয়ে বাড়িতে হচ্ছে। তো এমন টাইমে জিএসটি কাট অ্যানাউন্সটা করা হলো, যে সময় 3 মাস দেশ হু হু করে ইকোনমিতে ছুটবে। কালচার অফ দ্য ল্যান্ডকে ইকোনমির সঙ্গে মিশিয়ে মাস্টার স্ট্রোক। এবং এই গোটা জিনিসটাকে যাতে একটা ফেস্টিভ মোডে, মিশনে চালানো যায়, তাই এর নাম কি দেওয়া হলো? জিএসটি বাচত উৎসব। উৎসব, এটাকে একটা উৎসবে পরিণত করে দেওয়া হলো, যার ইম্প্যাক্ট আসতে চলেছে Q3-তে। Q2-এ আসেনি, একেবারেই ভুল ব্যাখ্যা হচ্ছিল। কেন, সেটা আমি আশা করি ডেটা দিয়ে আপনাদের বোঝাতে পেরেছি। এবার আপনার কি দায়িত্ব? হ্যাঁ স্যার, চীনের থেকে ইন্ডিয়া অনেক পিছিয়ে, তো কে করবে? আপনি কোনো একটা রাজনৈতিক দলকেই সমর্থন করেন যে প্রধানমন্ত্রী হবে, নরেন্দ্র মোদী বা রাহুল গান্ধী বা মমতা ব্যানার্জি বা সূর্যকান্ত মিশ্র, মোহাম্মদ সেলিম, অরবিন্দ কেজরিওয়াল, তেজস্বী যাদব, অখিলেশ যাদব, এরকমই কাউকে, স্ট্যালিন, এরকমই কাউকে আপনি সমর্থন করেন, সে করবে। আপনি কি করবেন? স্যার আমি সমালোচনা করব। আপনি খালি তাহলে সমালোচনা করবেন আর জ্ঞান দেবেন?
আপনার তো কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করুন। আপনার পছন্দের রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি যে সময় যে স্টেটের সিএম হবেন বা ভোটে জিতবেন, বা কেউ প্রধানমন্ত্রী হবেন ভোটে জিতে, তিনি তো করবেনই। আপনার কাজ কেবল তাকে সমর্থন করা আর বাকিদের জ্ঞান দেওয়া না। আপনি ছোট, নিজের পক্ষে যেটুকু সম্ভব নিজের জায়গায় দাঁড়িয়ে কেন করবেন না? জ্ঞান দেওয়ার জন্য, সমালোচনা করার জন্য ডেমোক্রেসিতে সবসময় বিরোধী দল থাকে। বিজেপির প্রধানমন্ত্রী হলে কংগ্রেস ফল্ট ধরাবে, কংগ্রেসের প্রধানমন্ত্রী হলে বিজেপি ফল্ট ধরাবে, বা যে কোনো দলের প্রধানমন্ত্রী হলে অন্য বিরোধী দলরা ফল্ট ধরাবে। আপনি তো বিরোধী দলের কেউ কেটা মানুষ নন। যদি সেরকম কেউ হন যে স্যার আমি অমুক দলের বিশাল বড় পোস্টে আছে, আমি ফল্ট ধরাই সরকারকে, তাহলে ঠিক আছে, সেটা একটা ভালো কাজ। বাট আপনি যদি সাধারণ মানুষ হন, তো সমালোচনা ছাড়া কিছু পজিটিভ কাজ তো করতে হবে। আচ্ছা, আমি আর কি করতে পারি? আমি সাধারণ মানুষ, আমি কি করছি? লাস্ট 3 মাসে এই চ্যানেল থেকে 3000 ইউথকে স্কিলড করার কাজ, দায়িত্ব নিয়ে করেছি। ইউথ বলবো না, 70 বছরের মানুষও এআই শিখেছেন, স্কিলড হয়েছেন, এবং যারা নিজেরা শিখছে তারা আবার বন্ধু বান্ধবকে নিজেরা শেখাচ্ছে, ফ্যামিলির লোককে শেখাচ্ছে। আমি হ্যাপি এইটুকু কাঠবিড়ালির ভূমিকা পালন করতে পেরে। স্যার আমার কি চ্যানেল আছে, আপনার চ্যানেল আছে, আপনি করেছেন, এক্সকিউজ দেবেন না প্লিজ। সবাইকে আমাদের এগিয়ে আসতে হবে একসঙ্গে। আপনি বাড়ির ব্যালকনিতে একটা ছোট্ট টবে গাছ বসাতে পারেন না? দেশে এই পলিউশনের বিরুদ্ধে লড়া যাবে, পারেন কিনা? ঠান্ডা মাথায় যদি ভাবা যায়, সমালোচনা ছেড়ে আমি কি করতে পারি দেশের জন্য, ঠিক 5টা উপায় বেরিয়ে আসবে। ওইটুকুই করুন না, ওটা কজন করছে? ওটা করলেই তো অনেক। আপনি লোককে ইন্সপায়ার করতে পারেন না? আপনি ভোরবেলা হাঁটতে যাচ্ছেন, প্রত্যেকদিন সন্ধ্যাবেলা 5 জনকে বলতে পারেন না, এই কাল যাবি আমার সঙ্গে? 7 দিন বললে 8 নম্বর দিনে হয়তো একজন যাবে আপনার সঙ্গে। দেশের হেলথ আপনি বেটার করছেন। সমালোচনা ছাড়া পজিটিভ তো কিছু করতে পারি আমরা। আপনি কাউকে জব পেতে ইন্সপায়ার করতে পারেন না? আজকে একজন ভদ্রলোক ফোন করেছিলেন আমাকে, অনেক বয়স, 79 বছর বয়স, বাঁকুড়া থেকে। আমি জানি না কি করে আমার পার্সোনাল নাম্বার পেলেন। পার্সোনাল নাম্বারে করেছে, যার ফলে আমি ধরেছি ফোনটা। অফিসিয়াল নাম্বারে করলে তো ধরি না। বলছে আমি বাঁকুড়া থেকে বলছি, 79 বছর বয়স, ওনার বৌমা, উনি এআই শিখছেন আমাদের স্কিল বাংলার কোর্সে। ইন্সপায়ার করেছেন। আপনি ইন্সপায়ার করতে পারেন না আপনার আশেপাশের 5 জন মানুষকে? নিশ্চয়ই পারবেন, চেষ্টা করলে। পজিটিভলি ভাবুন। আমি তো এআই দিয়ে স্কিল করেছি, এবার নেক্সট কাজে আমি চলে যাব। আমি তো বসে থাকবো না, আমি তো আমার কাজ করেই যাব। আমার নেক্সট মিশন, আমি লাস্ট কয়েকদিন ধরেই বলতে শুরু করে দিয়েছি, যখন আমার কাছে খবর চলে এসেছিল ভিতর থেকে, এখন তো অফিসিয়াল সবাই জেনে গেছে, যে 2026-এ 3বার WBCS পরীক্ষা হবে। 2024-এর পেন্ডিং পরীক্ষা, 2025-এর পেন্ডিং পরীক্ষা, 2026-এর পেন্ডিং, মানে যে পরীক্ষাটা হবার কথা সেটা। অনেকে হেসেছিল, কিন্তু শুভদীপ বিশ্বাস কোনো কথা বলছে মানে ভেবে চিনতে খবর নিয়েই বলছে। 2024-এর নোটিফিকেশন চলে এসছে, 2025-এর নোটিফিকেশন আজকে চলে এসছে, 26-এরটা 26 সালে আসবে। 1 বছরে 3বার WBCS পরীক্ষা জীবনে হয়নি, জীবনে হবে না, 26 সালে হবে। কাজে লাগান। গ্রুপ বি দিলে ডিএসপি হবেন ডাইরেক্ট, গ্রুপ এ দিলে বিডিও হবেন ডাইরেক্ট, সি দিলে জয়েন্ট বিডিও হবেন। 21 বছর থেকে 39 বছরের মধ্যে বয়স থাকলেই আপনি পরীক্ষায় বসতে পারবেন। পরীক্ষা দিন, WBCS অফিসার হন, দেশকে করাপশন ফ্রি করুন। জাস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে, বিশাল কিছু আপনার এডুকেশন কোয়ালিফিকেশনও থাকতে হবে না। স্যার আমাদের কাছে তো টাকা নেই পড়ার, 30% ফিজ নিচ্ছি আমরা, 70% ফিজ চাকরি পেয়ে দেবেন, হ্যাপি। আর কেউ যদি শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম হন, প্রতিবন্ধী হন, স্পেশালি এবেল্ড, তার জন্য কোনো টাকা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে, বিনা পয়সায় পড়াই তাদের আমরা, হ্যাপি। ও স্যার WBCS অফিসাররা সবাই স্যার টাকা খায়, সবাই স্যার করাপ্টেড, একজনও ভালো নেই? ও স্যার 101 জন, তো আপনি নেক্সট অফিসারটা হয়ে 102 জন হন না। তারপর আরেকজনকে আপনি বলবেন যে একজন ছিল, আমি 2 জন হয়েছি 100, এবার তুমি এসো, 103 জন হব আমরা। না, আমরা খালি সমালোচনা করব আর কাজ অন্য লোকে করবে। এভাবে তো হবে না, সবাইকে এগিয়ে আসতে হবে, তাই না? তো যাদের সুযোগ রয়েছে, লেটস ট্রাই।
39 বছরের মধ্যে বয়স থাকলে WBCS পরীক্ষা আপনি দিচ্ছেন 26-এ, 3 বার বসবেন, তার মধ্যে 26-এই 3 বার পেয়ে যাবেন। একটা তো লেগেই যাবে, একবার ফেল করবেন, পরেরটায় পেয়ে যাবেন, পরেরটায় ফেল করলেন, তারপরেরটায় পেয়ে যাবেন। 1 বছরে 3টে পরীক্ষা, একটা তো পাবেনই। এইটা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠান, নর্মাল মেসেজে না, হোয়াটসঅ্যাপে লিখলেই আপনার কাছে আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে অটোমেটিক। ওইটায় ক্লিক করলেই আমার গ্রুপে জয়েন হয়ে যাবেন। বাকি সব তথ্য আমি বলে দিচ্ছি, গাইড করে দেবো, কোনো চিন্তা নেই। ওকে, আশা করি আজকে টোটাল অ্যানালিসিসটা ঠিকভাবে বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন সকলে।